গাজা সিটি ও আশপাশের দুর্ভিক্ষকে মানবতার ব্যর্থতা আখ্যা জাতিসংঘ মহাসচিবের প্রতিবেদন অসম্পূর্ণ, অভিযোগ নেতানিয়াহুর। ইসরায়েলি হামলায় আরও ৬৫ ফিলিস্তিনি নিহত। পুতিন জেলেনস্কির বৈঠকের পরিকল্পনা নেই দাবি ল্যাভরভের। রাশিয়া ইচ্ছাকৃতভাবে আলোচনা এড়িয়ে যাচ্ছে, অভিযোগ ইউক্রেনের। নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ট্রাম্পের। পশ্চিমাদের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে কঠোর অবস্থানে ইরান। যেকোনো আগ্রাসন ঠেকাতে প্রস্তুত সশস্ত্র বাহিনী। যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তীব্র নিন্দা। কলকাতায় তৃণমূলকে এক হাত নিলেন মোদি। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায়নের আহ্বান। কেন্দ্রের অনুদানের টাকা দলীয় ক্যাডারদের পেছনে খরচের অভিযোগ অস্বীকার তৃণমূলের। এবং নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্ক ফেরার পথে উল্টে যায় পর্যটকবাহী বাস। শিশুসহ নিহত ৫, আহত বেশ কয়েকজন। দ্রুতগতি দুর্ঘটনার কারণ ধারণা পুলিশের। গাজা সিটি এবং আশপাশের এলাকার দুর্ভিক্ষ মানবতার ব্যর্থতা বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতিসংঘের প্রতিবেদন অসম্পূর্ণ বলে দাবি করেছেন। তার অভিযোগ, এটি হামাসের পক্ষপাত দুষ্ট তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। এদিকে গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আরও ২ জন মারা গেছেন অনাহারে। ফিলিস্তিনিদের সমর্থনে ইয়েমেনের রাজধানী সানায় বিক্ষোভ হয়েছে। গাজা সিটির বাজারগুলোতে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকট। দুধ ও শিশু খাদ্য প্রায় শূন্য। খাদ্য ও পুষ্টির অভাব নিয়েই দিন যাপন করছে শত শত পরিবার। বাজারে মাংসের কোনো চিহ্ন নেই। প্রায় ৪-৫ মাস ধরে একেবারেই পাওয়া যাচ্ছে না। ডিম নেই, দুধ নেই, পুষ্টি সম্পূরক বাজারেও নেই। এগুলো সবই মৌলিক, যা মানুষের শরীরের জন্য অপরিহার্য। যেটুকু খাবার বাজারে পাওয়া যাচ্ছে তার দামও নাগালের বাইরে হওয়ায় হতাশ স্থানীয়রা। ময়দা সামান্য পরিমাণে পাওয়া যায়, তবে দাম এত বেশি যে কেউ কিনতে পারবে না। আজ ময়দার প্রতি কেজি দাম ১৫০ শেকেল। আমার মাথার উপর ছাদি নেই, ময়দা কিভাবে কিনবো? রান্নার তেল সহ অন্যান্য মৌলিক জিনিসও সাধারণ মানুষ কিনতে পারছে না। জাতিসংঘের বিবৃতি বলছে, দুর্ভিক্ষ শুরু হয়েছে গাজায়। এই দুর্ভিক্ষকে মানবতার ব্যর্থতা বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা মনিটর আইপিসি জানায়, গাজার প্রায় ৫,১৪,০০০ মানুষ দুর্ভিক্ষের শিকার। সেপ্টেম্বরের শেষ পর্যন্ত সংখ্যা বেড়ে ৬,৪১,০০০ ছড়াবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এই প্রতিবেদনের সত্যতা অস্বীকার করেছেন। তার দাবি, আইপিসির রিপোর্ট হামাসের সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে তৈরি, যা অসম্পূর্ণ। এই রিপোর্ট পক্ষপাত দুষ্ট ও ভুল বলে দাবি করেন তিনি। এদিকে একদিনে ইসরায়েলি হামলায় গাজায় ১৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর অনাহারে মারা গেছেন ২ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ক্ষুধা ও পুষ্টিহীনতার কারণে শিশু ও কিশোরদের মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মধ্যেই পশ্চিম তীরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। নতুন করে অঞ্চলটি থেকে ৯০ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। গাজার পরিস্থিতি আন্তর্জাতিকভাবেও ক্ষোভ তৈরি করেছে। ইয়েমেনের রাজধানী সানায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। তারা যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করে বলেন, ওয়াশিংটনের মদদ ছাড়া এই গণহত্যা যুদ্ধবিরতি ও গাজায় মানবিক সাহায্যের অবাধ প্রবেশের দাবি জানায় বিক্ষোভকারীরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সম্ভাব্য দ্বিপাক্ষিক বৈঠকের কোনো এজেন্ডা নেই, তাই এমন বৈঠকের পরিকল্পনাও নেই। শুক্রবার এমন মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভ। অন্যদিকে জেলেনস্কির অভিযোগ, রাশিয়া ইচ্ছাকৃতভাবেই বৈঠক এড়াতে চেয়েছে, যদিও তিনি আলোচনায় রাজি। এদিকে ২ সপ্তাহের মধ্যে ফলাফল না দেখলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। চলমান শান্তি আলোচনার মধ্যেই পাল্টাপাল্টি হামলায় নিহত হয়েছেন ৩ জন। হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন। ইউক্রেন বলছে, রাশিয়ার হামলায় ৫৭৪টি ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এতে ঘটেছে হতাহতের ঘটনা। ইউক্রেনের হামলায় রাশিয়ার একাধিক তেল শোধনাগার বন্ধ হয়ে হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় তেল সরবরাহ অন্তত ৫ দিনের জন্য বন্ধ হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। এদিকে শুক্রবার মার্কিন টেলিভিশন অনুষ্ঠানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভ বলেন, পুতিন বৈঠকে রাজি আছেন,
তবে এই বিষয়ে এখনো কোনো এজেন্ডা নেই। তার অভিযোগ, ইউক্রেন সব প্রস্তাব প্রত্যাখ্যান করছে, যেমন ন্যাটোতে যোগ না দেয়া, ভূখণ্ড নিয়ে আলোচনায় আসা কিংবা রুশ ভাষা সংক্রান্ত আইন বদলানো। ল্যাভরভ অভিযোগ করেন, ইউরোপীয় আলোচনা রাশিয়াকে বাদ দিয়ে এগোচ্ছে, যা সাম্প্রতিক মার্কিন রুশ আলোচনার অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। কিয়েভে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি পাল্টা বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে বৈঠক এড়িয়ে যাচ্ছে। তার দাবি, বৈঠক যুদ্ধ শেষ করার একটি উপায় মাত্র, কিন্তু রাশিয়া তা চায় না। এ সময় জেলেনস্কি কঠোর নতুন নিষেধাজ্ঞা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধ বিমান বাড়ানোর দাবি করার পাশাপাশি কৃষ্ণ সাগর বিষয়ে সহায়তার প্রস্তাব দেওয়ার জন্য তুরস্ককে ধন্যবাদ জানান। এদিকে 2 সপ্তাহের মধ্যে আলোচনার ফলাফল না দেখলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পশ্চিমাদের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই কঠোর অবস্থানে ইরান। যে কোনো আগ্রাসন ঠেকাতে সশস্ত্র বাহিনী প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান। তেহরানের ওপর দেয়া নিষেধাজ্ঞার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউরোপের নেতাদের সঙ্গে শিগগিরই ফোনালাপ করবেন বলে জানানো হয়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে পশ্চিমাদের সঙ্গে ইরানের কূটনৈতিক টানাপোড়েন বহুদিনের। এর জেরে ইসরায়েলের সঙ্গে সম্প্রতি রক্তক্ষয়ী সংঘাতে জড়ায় দেশটি। সেই যুদ্ধের দাগ এখনও লেগে আছে তেহরানের অলিগলিতে। এর মধ্যেই এবার সামরিকভাবে নিজেদের কঠোর অবস্থানের কথা জানালো ইরান। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির হুঁশিয়ারি দিয়ে বলেন, সশস্ত্র বাহিনীর প্রতিটি ইউনিট বর্তমানে প্রস্তুতির শীর্ষ পর্যায়ে রয়েছে। সেনা দিবসে দেয়া বার্তায় তিনি জানান, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও নিজস্ব প্রযুক্তিতে প্রতিরক্ষা সক্ষমতা এতটাই বাড়িয়েছে যে কোনো আগ্রাসনের জবাব দিতে তারা প্রস্তুত। এদিকে ইউরোপের সঙ্গে কূটনৈতিক আলোচনায়ও আগাচ্ছে ইরান। তেহরানের উপর দেয়া নিষেধাজ্ঞার বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউরোপের নেতাদের সঙ্গে ফোনালাপ করবেন বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। এছাড়া ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক হামলার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে বলে জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই। যদিও এই আলোচনার প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানের ওপর দেয়া যুক্তরাজ্যের সবশেষ নিষেধাজ্ঞা। স্থানীয় সময় বৃহস্পতিবার তেহরানের কয়েকটি পেট্রোকেমিক্যাল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে স্টারমার প্রশাসন। ব্রিটিশ সরকারের এমন সিদ্ধান্তকে অবৈধ, ভিত্তিহীন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর প্রভাব ফেলবে বলে তীব্র নিন্দা জানিয়েছে লন্ডনের ইরানি দূতাবাস। নাদিম মারজান, সময় সংবাদ। কলকাতায় তৃণমূলকে এক হাত নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি প্রকল্পের উদ্বোধনের সময় তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ যদি বাঁচতে চায় তবে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে। এছাড়া কেন্দ্রের দেয়া অনুদানের টাকা তৃণমূল নিজেদের দলের ক্যাডারদের পেছনে খরচ করছে বলে অভিযোগ করেন তিনি। তবে নরেন্দ্র মোদীর এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। শুক্রবার সরকারি প্রকল্প উদ্বোধনে ভারতের কলকাতার দমদমে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় ক্ষমতাসীন তৃণমূলকে এক হাত নেন তিনি। বলেন, পশ্চিমবঙ্গ উন্নত হবে কেবল তখনই যখন বিজেপি ক্ষমতায় আসবে। তার দাবি, আসাম ও ত্রিপুরায় বিজেপি শাসনে উন্নয়ন হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়েছে। কেন্দ্র থেকে টাকা পাঠানো হলেও সেই টাকা খরচ হচ্ছে তৃণমূলের ক্যাডারদের পেছনে। এদিন মোদী বলেন, রাজ্যের শাসক দল ভোটের রাজনীতি করে বলেই অনুপ্রবেশকারীদের বাঁচাতে চায়। বিজেপি সরকার দেশ থেকে অনুপ্রবেশকারীদের তাড়াতে দৃঢ়প্রতিজ্ঞ। মমতার কয়েকজন মন্ত্রী জেলে যাওয়া নিয়েও তোপ দাগেন প্রধানমন্ত্রী। প্রশ্ন তোলেন, সাধারণ কর্মচারী জেলে গেলে চাকরি যায়, তাহলে মন্ত্রী প্রধানমন্ত্রীরা জেলে থেকেও কিভাবে সরকার চালাবেন? जनता तक सारी योजनाओं का लाभ पहुंचाने के लिए जरूरी है कि यहां पश्चिम बंगाल में भाजपा सरकार होनी चाहिए। তবে নরেন্দ্র মোদীর এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। দলটির দাবি, মেট্রো রেলের উদ্বোধন করতে এসেছেন প্রধানমন্ত্রী মোদী, কিন্তু এই প্রকল্পের রূপকার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁচের ঘরে বসে ঢিল ছুড়লেন। তৃণমূল কংগ্রেস যে অভিযোগগুলি তুলেছে, প্রশ্নগুলি তুলেছে, একটা উত্তর দিতে পারেননি।
এদিন কলকাতা, শিয়ালদা, হাওড়া সহ কয়েকটি এলাকার সঙ্গে মেট্রো সংযোগ জুড়ে দেওয়ার জন্য প্রায় 14 কিলোমিটার মেট্রো লাইনের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে 1200 কোটি টাকায় তৈরি 6 লেনের কোনা এক্সপ্রেসওয়েরও উদ্বোধন করেন তিনি। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মার্কিন পণ্যের ওপর আমদানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা কানাডার, স্বাগত জানালেন ট্রাম্প। দুদেশের বাণিজ্যিক সম্পর্ক ফের চাঙ্গা হওয়ার আশাবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়াবহ বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত হয়েছেন ৫ জন। শুক্রবার দুপুরে পর্যটকবাহী বাসটি নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্ক শহরে ফেরার পথে বাফেলোর কাছে এ দুর্ঘটনা ঘটে। চালক সহ 52 জন যাত্রী ছিলেন। পুলিশের ধারণা, দ্রুতগতির কারণেই এ দুর্ঘটনা ঘটে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিউ ইয়র্কে ভয়াবহ বাস দুর্ঘটনা। বাফেলোর পূর্ব দিকে পেমব্রুক শহরের কাছে মহাসড়কে উল্টে আছে পর্যটকবাহী ট্যুর বাস। নিউ ইয়র্ক স্টেট পুলিশ জানায়, শুক্রবার দুপুর 1:45টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তারা। উদ্ধার অভিযানে নামে হেলিকপ্টার, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, দুর্ঘটনায় শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন, তবে জীবিত আছেন বাসের চালক। গুরুতর অবস্থায় আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের মুখপাত্র জেমস ও ক্যালেঘান সংবাদ সম্মেলনে জানান, পেমব্রুক শহরের কাছে I-90 মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বাসটি ড্রাইভার সহ 52 জন পর্যটক নিয়ে নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্ক শহরে ফিরছিল। পুলিশের ধারণা, দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে উল্টে যায় বাসটি। দুর্ঘটনার পর মহাসড়কের দুদিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প পথে চলাচলের নির্দেশনা দেয় নিউ ইয়র্ক ট্রান্সপোর্ট অথরিটি। আমার পিছনে নিউ ইয়র্ক স্টেট পুলিশ, ফায়ার সার্ভিস, EMS, হেলিকপ্টার ছাড়াও বিভিন্ন পুলিশ সংস্থা থেকে কর্মীরা কাজ করছেন। অনেক লোককে এরি কাউন্টি মেডিকেল সেন্টারে, স্ট্র মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আমি যেমন বলেছি, এটি একটি চলমান ঘটনা। আমাদের কাছে সব উত্তর নেই। উদ্ধার কর্মীরা জানান, বাসটিতে বেশিরভাগ যাত্রী ছিল ভারতীয়, চীনা ও ফিলিপিনো, যাদের মধ্যে অনেকেই শিশু। নিউ ইয়র্কের গভর্নর কেতি হুকুল বলেন, উদ্ধার অভিযানের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। চুক্তির আওতায় সব প্রতিশোধমূলক শুল্ক প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ওয়াশিংটন অটোয়া বাণিজ্যিক সম্পর্ক ফের জোরদারের আশাবাদ দেশ দুটির। দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর যুক্তরাষ্ট্র কানাডা সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। কখনো আলোচনা, আবার কখনো পাল্টাপাল্টি শুল্ক আরোপ করতে দেখা যায় দুই দেশকে। তবে আবারও ইতিবাচক দিকে এগোতে দেখা যাচ্ছে দুই দেশের বাণিজ্যিক অংশীদারিত্ব। স্থানীয় সময় শুক্রবার রাজধানী অটোয়া থেকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা দেন, মার্কিন পণ্যের ওপর থেকে আমদানি শুল্ক প্রত্যাহার করে নেবে দেশটি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া USMCA চুক্তির আওতায় এই পদক্ষেপ নিচ্ছেন বলেও জানান তিনি। কানাডা বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথে সবচেয়ে লাভজনক বাণিজ্য চুক্তি করেছে। যদিও এটি আমাদের আগের চুক্তিগুলো তার থেকে আলাদা। এটি এখন অন্য যে কোনো দেশের চেয়ে ভালো। কার্নি জানান, কানাডা এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে অধিকাংশ পণ্য মুক্ত বাণিজ্যের আওতায় আনছে। তবে স্টিল, অ্যালুমিনিয়াম ও গাড়ির ওপর শুল্ক অক্ষুণ্ণ থাকবে, যাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কৌশলগতভাবে এগোনো যায়। কার্নি ট্রাম্পের সঙ্গে বৃহস্পতিবার ফোনালাপে নিশ্চিত হয়েছেন যে শুল্ক প্রত্যাহার আলোচনাকে ত্বরান্বিত করবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার ওভাল অফিসে বলেন, কার্নি তার প্রতিশোধমূলক শুল্ক প্রত্যাহার করছেন। এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে তিনি কার্নির সঙ্গে আবারও ফোনালাপের সম্ভাবনার কথা ব্যক্ত করেন। এ সময় ট্রাম্প বলেন, কানাডা ও মেক্সিকো বহু বছর ধরে মার্কিনদের অনেক ব্যবসা বাগিয়ে নিয়েছে, যা এখন আবারও যুক্তরাষ্ট্রে ফিরে আসছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।